আসলে আপনাদেরকে কোনো উপদেশ দিতে আসে নাই। আপনারা যথেষ্ট ম্যাচিউরড। যে শিক্ষার্থী এত চড়াই উতরায় পার হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হতে পারেন, তাকে আর আমার উপদেশ দেওয়ার কিছু নাই। আপনিই ভালো জানবেন আপনার জন্য কোনটা বেটার। আপনি ম্যাচিউরড মানুষ, আপনি ডিসাইড করবেন কে আপনার বন্ধু হবে, কে আপনার আসলে বড় ভাই হবে, আপনার বড় আপু হবে, আপনার কলিগ হবে, আপনার সাথে থাকবেন। আপনারা শিক্ষার্থীরা কাকে সাথে রাখবেন, কাকে সাথে রাখবেন না, কার সাথে চলবেন, সেটা আপনারা ডিসাইড করবেন। তবে একটা ব্যাপার আমি বলতে পারি, একটা বিখ্যাত কথা আছে, কথাটা হচ্ছে থিঙ্ক গ্লোবালি, ওয়ার্ক লোকালি। এটা আমাদের ডিপার্টমেন্টে আমরা প্রায় ছোটোবেলায় টিচার আমাদের বলতেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যে থিঙ্ক গ্লোবালি, ওয়ার্ক লোকালি। অর্থাৎ ছোট উদাহরণ দিলে সেটা হচ্ছে, আপনি একজন চিন্তা করছেন যে রাজশাহী মেডিকেল থেকে বের হয়ে আপনি একটা চেম্বার দিবেন, এই গ্রামে একটা চেম্বার দিবেন, এটা আপনার স্বপ্ন। আরেকজন স্বপ্ন দেখছে আমি রাজশাহী মেডিকেল থেকে বের হয়ে আমার হাত ধরে বাংলাদেশের শিশু মৃত্যুর হার কমবে। একজন স্বপ্ন দেখছেন আমি রাজশাহী মেডিকেলে অপারেশন করাবো। আর আরেকজন স্বপ্ন দেখছেন আমি এখান থেকে বের হয়ে দেখা যাবে ক্যান্সারের ক্রিটিক্যাল রোগের বাংলাদেশে আমি অগ্রনায়ক হব চিকিৎসা বিজ্ঞানে। দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি লোকালি কাজ করবেন, কিন্তু আপনি গ্লোবালি চিন্তা করতে পারেন। আমি আশা করতে চাই আপনারা এখানে সেই রোলটা প্লে করবেন। আমি এক লাইনে বলতে গেলে এতক্ষণ যা লাভ করছি সেটি হচ্ছে, একটা বিখ্যাত বড় ভাইয়ের একটু উক্তি আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে, যার অ্যাবসেন্স পৃথিবীতে কোনো সংকট তৈরি করে না, যার প্রেজেন্স পৃথিবীতে কোনো ভ্যালু অ্যাড করে না, সে মানুষ না। আমি আবার রিপিট করছি, যার প্রেজেন্স পৃথিবীতে কোনো ভ্যালু অ্যাড করে না, কোনো গুরুত্ব তৈরি করে না, আর যার অ্যাবসেন্স পৃথিবীতে কোনো ক্রাইসিস তৈরি করে না, সে আসলে মানুষহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাজশাহী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ। তো আমাদের বড় চ্যানেলে কোরবান টিভিতে শিবির সভাপতির বক্তব্যের ভিডিও দেখাইছি, তো এখানে আপনাদের SM ফরহাদের বক্তব্যের ভিডিওটা দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের ছাত্র শিবিরের মেডিকেল কলেজ শাখার যে নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই বিরক্ত আমি জানি, কারণ এই প্রোগ্রামটা খুবই একটা বিরক্তিকর প্রোগ্রাম। বক্তা যারাই আসেন একই বক্তব্য, সিমিলার রিমাইন্ডার, শুনতে শুনতে কান বিরক্ত হয়ে যায়। কবে নাগাদ শেষ হবে এই অপেক্ষা আপনারা থাকেন আর কি। তো সবার ওই যে আমি লাস্ট যে ভাইটা দেখছি, এদিকে লাস্ট যে আপুটা দেখছি, প্রত্যেকের চেহারায় সেম ক্লান্তি। তো শেষ হলেই বাঁচি, এই একটা পর্যায়ে আছেন। তো আপনাদের বিরক্তির আর কারণ আমি হইতে চাই না, চেষ্টা করব খুব সংক্ষেপে বলে শেষ করবার জন্য। যেহেতু আপনারা অনেক কষ্ট করে আসছেন, আবার আমিও ঢাকা থেকে আসছি, সে হকটা আদায় করার চেষ্টা করবো একেবারে অল্প সময় নিয়ে। তবে যখনই বিরক্ত লাগবে কারো, একটা হাত তুলবেন, আমি শেষ করে দেবো। যে কেউ একজন হাত তুললে আমি বক্তব্য শেষ করে দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ। কারো বিরক্তির কারণ হতে চায় না। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমি শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। এটা বিখ্যাত আয়াত, এটা প্রত্যেকের জানা আছে। আমি এটাকে সামনে রেখে দু একটা রিমাইন্ডার বলবো। সাধারণত এই আয়াতের কমন জায়গা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু। আল্লাহ বলছেন তিনি হচ্ছে আমাদেরকে যে মৃত্যু দেন, মৃত্যু দেওয়ার পরে কি পরিণতি হয়, এটা একটা এক লাইনে ব্যাখ্যা করছেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তিনি লিখে রাখেন যে তিনি বলছেন, তিনি লিখে রাখেন মা কদ্দামু এবং ওয়া আসারহুম, যেটা আগে হয়েছে এবং যা সামনে থাকবে। অর্থাৎ আপনি কিয়ামতের মাঠে দাঁড়ায়, আল্লাহ বলছেন, আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি, কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহ বলছেন এতদিন যা করেছো তা তিনি লিখে রেখেছেন, এবং সামনে যা যা ঘটবে তাও লিপিবদ্ধ। তার মানে কনটেক্সট কি? আপনি তো অলরেডি মারা গেছেন, হাসরের মাঠে দাঁড়ায় আছেন, তখন এমন কি জিনিস আছে যেটা আগামী দিনে ঘটবে এখনও লিখছে, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি মৃত্যুর পরে, মৃত্যু পর্যন্ত যা ঘটেছেন তাও লেখা আছে, এরপরে যা যা সদকায়ে জারিয়ার মতো ব্যাপার আছে সেগুলো লেখা থাকবে। আরেকটু জোর দিয়ে বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। খুব ভালো শক্তভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখেন আর কি। আরেকটা হাদিস বলছি, হাদিস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন। সেটি হচ্ছে রব্বি ওয়াজআলানি লিসানিন ফি সিদকিন আখিরিন। এটা সোজা বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার পরে যারা আসবে মানুষ, তাদের মুখে মুখে আমারে রাখো। আমি একদম সোজা বাংলা অর্থ করতেছি। দুইটার
সিমিলার মিনিং হচ্ছে লিগেসির ব্যাপার, অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে আপনার কি লিগেসি থাকবে, এটা একটা বড় কোয়েশ্চেন। অর্থাৎ আজকে যদি আপনি মারা যান, কোয়েশ্চেনটা আমি অন্যভাবে করি, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, আজকে যদি আপনি মারা যান, আপনার জন্য কয়জন কাঁদবেন, কয়জন আপনাকে ফিল করবেন, কয়জন আপনার জন্য খুব আফসোস করবেন যে অমুক মানুষটা মারা গেছেন। এখন কল্পনা করেন আপনি আরো 20 বছর পরে মারা গেছেন। 20 বছর পরে মারা যাওয়ার পরে, অর্থাৎ এই 20 বছর অতিরিক্ত বাঁচার কারণে এই আপনার জন্য কান্না করবার সংখ্যাটা কত বাড়লো? খুব বেশি বাড়ে না। আপনি কল্পনা করেন না, আপনার দাদা মারা গেলে কয়জন কাঁদে, ঘুরে ফিরে আপনারা 10-12 জন 15-20 জন কাঁদেন। আপনার বাবা মারা গেলে 10-15 জন 20 জন কাঁদেন। জিয়ারত করতে যান কবরে, হয়তো 1 মাস 2 মাস, এরপরে ভুলে যায়, এরকম একটা পর্ব। আপনি দেখে থাকবেন, আপনাকে যদি প্রশ্ন করি আপনার দাদার নাম কি, আপনি উত্তর দিতে পারবেন। আপনাকে যদি আবার পাল্টা প্রশ্ন করি আপনার দাদার 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 নাম কি, আপনি হয়তো পারবেন না। আমি জানি না আমারটা, তো আমি হয়তো পারবো না। অথচ বাই ব্লাড আমি তার পরবর্তী প্রজন্ম। ইভেন হিসাব করে দেখা যাবে যে তার বংশ পরম্পরা, তার জমিও আমি পাচ্ছি, তার সম্পদও পাচ্ছি, তার রক্তও আমার শরীরে বহমান। এরপরও আমি তার কবরও কই আছে জানি না, তার নামটাও জানার প্রয়োজন মনে করি নাই। বিপরীতে এমন অসংখ্য মানুষকে দেখবেন যিনি আপনার বংশের কেউ না, কিন্তু তার জন্য আপনি দোয়া করেন। তিনি 1000 বছর আগে মারা গেছেন, তিনি 200 বছর আগে মারা গেছেন, তিনি 500 বছর আগে মারা গেছেন, তার জন্য আপনি কাঁদেন, দোয়া করেন, তাকে ফিল করেন, তাকে অনুসরণ করতে চান। তার বাই ব্লাড কিংবা সম্পত্তির দিক থেকে আপনি কোনোভাবেই তার উত্তরসূরি না। এরপরও কারণ হচ্ছে এটাই ব্যাপার, লিগেসি। আমরা অনেক মানুষ দেখবেন যে 50 বছর বাঁচার পরও ঠিক তিনি 20 বছর আগে বাঁচলেও, আগে মারা গেলেও সেম কেস হইতো, যে কজন কাঁদে। অর্থাৎ তার আশেপাশে যে কজন মানুষকে তিনি বড় করেছেন, লালন পালন করেছেন, খাইয়েছেন, তারাই মোটামুটি তার তত্ত্বাবধান করে, তার জন্য দোয়া করে, তার জন্য কাঁদে, এটুকু। আমরা দেখি এটা পশু পাখির ক্ষেত্রে সিমিলার কেস। একটা গরুও যদি মারা যায়, ওই যে বজ্রপাতে দেখবেন যিনি পালেন তিনি কাঁদেন যে আমার গরুটা মারা গেল, বজ্রপাতে মারা, খুব আফসোস করেন। এটা খুব এটা পৃথিবীর নেচার। আর মানুষদের মধ্যে সেম একটা জায়গা থাকে। কিন্তু আপনারা যারা ডিএমসিতে ভর্তি হয়েছেন, আরএমসিতে ভর্তি হয়েছেন, বিভিন্ন মেডিকেলে পড়েন, আপনাদের একটা স্বপ্ন থাকে, আপনারা মনে করেন যে অনেক বড় কিছু হবেন, স্বপ্ন দেখেন, বড় ইম্প্যাক্ট থাকবে। কিন্তু আমরা যেটা দেখি, ক্যাম্পাসটা বেশ বড়, অদ্ভুত। এই ক্যাম্পাসগুলোতে এত ডাইভার্সিটি, আপনার এত স্বপ্ন থাকার পরও স্বপ্নগুলো বাস্তবায়িত হয় না, নানা কমপ্লেক্সিটির কারণে। আপনি দেখবেন যে এখানে পলিটিক্সের ডাইভার্সিটি আছে, এখানে রাজনীতি এত বাজে পরিবেশ তৈরি হয়, কাউকে হত্যা করে ফেলা হয়, গণরুম তৈরি করা হয়, গেস্ট রুম তৈরি করা হয়, কাউকে মিসইউজ করা হয়, অ্যাবিউজ করা হয়। আপনি দেখবেন এখানে কালচারের ডাইভার্সিটি আছে। আপনাকে একটা কালচার টানে একদিকে, আরেকটা কালচার অন্যদিকে নিয়ে যায়। কোনো কালচার আপনাকে গাঁজা খাইতে বাধ্য করে, কোনো কালচার আপনাকে প্রেম করতে শেখায়, কোনো কালচার আপনাকে আড্ডা দিতে শেখায়, মুভিতে সময় নষ্ট করতে শেখায়। আপনি দেখবেন এখানে স্টুডেন্টের নেচারের পার্থক্য আছে। আপনি দেখবেন, আমি আমার ইউনিভার্সিটি লাইফে দেখেছি, একসাথে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, একই হলে একই ডিপার্টমেন্টে। তিনি জুব্বা পরিহিতা ছিলেন, জুব্বা পরা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ মিস করতেন না। 5 বছর পরে তার হাতে গাজার সেই বক্সগুলো, এবং হলের ছাদে বসে বসে গাঁজা খাচ্ছে। 5 বছরের মধ্যে তার এই চেঞ্জ, কারণ তার আশপাশের পরিবেশের কারণে। এই বিশ্ববিদ্যালয়ের এই ডাইভার্স কমপ্লেক্সিটির মধ্য দিয়ে আপনাকে আসলে খুঁজে বের করতে হবে আপনি কেমন করে কি করবেন। আমি আসলে আপনাদেরকে কোনো উপদেশ দিতে আসি নাই, আপনারা যথেষ্ট ম্যাচিউরড। যে শিক্ষার্থী এত চড়াই উতরায় পার হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হতে পারেন, তাকে আর আমার উপদেশ দেওয়ার কিছু নাই। আপনিই ভালো জানবেন আপনার জন্য কোনটা বেটার। আপনি ম্যাচিউরড মানুষ, আপনি ডিসাইড করবেন কে আপনার বন্ধু হবে, কে আপনার আসলে বড় ভাই হবে, আপনার বড় আপু হবে, আপনার কলিগ হবে, আপনার সাথে থাকবেন। আপনারা শিক্ষার্থীরা কাকে সাথে রাখবেন, কাকে সাথে রাখবেন না, কার সাথে চলবেন, সেটা আপনারা ডিসাইড করবেন। তবে একটা ব্যাপার আমি বলতে পারি, একটা বিখ্যাত কথা আছে, কথাটা হচ্ছে থিঙ্ক গ্লোবালি, ওয়ার্ক লোকালি। এটা আমাদের ডিপার্টমেন্টে আমরা প্রায় ছোটবেলায় টিচার আমাদের বলতেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যে থিঙ্ক গ্লোবালি, ওয়ার্ক লোকালি। অর্থাৎ ছোট উদাহরণ দিলে সেটা হচ্ছে, আপনি একজন চিন্তা করছেন যে রাজশাহী মেডিকেল থেকে বের হয়ে আপনি একটা চেম্বার দিবেন, এই গ্রামে একটা চেম্বার দিবেন, এটা আপনার স্বপ্ন। আরেকজন স্বপ্ন দেখছে আমি রাজশাহী মেডিকেল থেকে বের হয়ে আমার হাত ধরে বাংলাদেশের শিশু মৃত্যুর হার কমবে। একজন স্বপ্ন দেখছেন আমি রাজশাহী মেডিকেলে অপারেশন করাবো, আর আরেকজন স্বপ্ন দেখছেন আমি এখান থেকে বের হয়ে দেখা যাবে ক্যান্সারের ক্রিটিক্যাল রোগের বাংলাদেশে আমি অগ্রনায়ক হব চিকিৎসা বিজ্ঞানে। দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি লোকালি কাজ করবেন, কিন্তু আপনি গ্লোবালি চিন্তা করতে পারেন। আমি আশা করতে চাই আপনারা এখানে সেই রোলটা প্লে করবেন। আমি এক লাইনে বলতে গেলে এতক্ষণ যা আলাপ করছি সেটা হচ্ছে, একটা বিখ্যাত বড় ভাইয়ের একটু উক্তি আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে, যার অ্যাবসেন্স পৃথিবীতে কোনো সংকট তৈরি করে না,
যার প্রেজেন্স পৃথিবীতে কোনো ভ্যালু অ্যাড করে না সে মানুষ না। আমি আবার রিপিট করছি, যার প্রেজেন্স পৃথিবীতে কোনো ভ্যালু অ্যাড করে না, কোনো গুরুত্ব তৈরি করে না, আর যার অ্যাবসেন্স পৃথিবীতে কোনো ক্রাইসিস তৈরি করে না, সে আসলে মানুষহীন। কারণ আপনি চিন্তা করেন, আপনি আজকে মরে গেলে পৃথিবীতে কি লস হবে? আজকে আপনি ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কি ক্ষতি হবে? যদি কোনো ক্ষতি না হয়, আপনি আসলেই সত্যিকার অর্থে সেই সফলতার জায়গায় আমরা এখন যাইতে পারি নাই। আমার মনে হয় এই সুযোগ আছে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী একসময় যেদিন আপনি পৃথিবী ছাড়বেন, প্রত্যেকে তো মারা যাবে নিশ্চয়ই একটা সময়, যখন পৃথিবী ছাড়বেন পৃথিবীর বড় সংখ্যক মানুষেরা আফসোস করবে, পৃথিবীর বড় সংখ্যক সেক্টর আপনাকে নিয়ে ফিল করবে যে সামওয়ানকে আমরা হারাইছি, হয়তো আপনাকে ফিল করবে। এই জিনিসটা সম্ভব হবে ইনশাল্লাহ। আমি আপনাদের ব্যাপারে সেই স্বপ্নটা দেখতে চাই। আপনি আজকে ক্যাম্পাসে শুনলাম যে অলরেডি প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হচ্ছে হল রুমে, অডিটোরিয়ামে, আপনাদেরকে এখানে করতে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের লম্বা একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এই স্পেসটা পাইছি, ডেমোক্রেটিক স্পেস, যেখানে আগে সবচেয়ে বেশি মারামারি হতো মেডিকেল কলেজে, এবং মেডিকেল কলেজে পলিটিক্যাল ক্লাসে মারা যাওয়ার শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক অনেক টপ লেভেলে আর কি, ইউনিভার্সিটিগুলোর সিমিলার র্যাঙ্কিংয়ে আছে, অনেক বেশি শিক্ষার্থী মারা গেছে মেডিকেল কলেজে। তো এই বাজে কালচার বাদ দিয়ে আমরা এখন একটা ভালো পরিবেশে আসছি, জুলাইয়ের আউটপুট। তো সাধারণত যারা ক্যাম্পাসগুলো দখল করতে চায় তারা যেটা করে, আগে একটা পলিটিক্যাল পার্টিকে এখান থেকে বের করে দেয়, বের করে স্পেসটা ফাঁকা করে, তাদের জন্য সংকীর্ণ করে তাদের মতো করে স্পেস অ্যালোকেট করে, এরপর আপনাকে হচ্ছে দলদাস বাহিনী বানানোর চেষ্টা করে। অনেক জায়গায়, নাটোরে, ঢাকায়, আমাদের আইলেটে, বিভিন্ন জায়গায় এরকম গণরুম, গেস্ট রুম অলরেডি তারা শুরু করতে চেয়েছে একটা পলিটিক্যাল পার্টি, তারা পারে নাই। তো আজকে ওইখানে একটা ফাঁকা অডিটোরিয়াম, ওইখানকার প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে করতে বাধ্য করা, এটা একটা প্রাইমারি স্টেপ। সুযোগ পেলে আপনার উপরেও একদম চেপে বসবে, আপনাকেও বাধ্য করবে তাদের পলিটিক্যাল সার্ভেন্ট হওয়ার জন্য। তো সুযোগ এখনও আছে। আমরা অনুরোধ করব প্রত্যেক শিক্ষার্থীকে, যার যার জায়গায় যেখানে সুযোগ আছে, যে কোনো অন্যায় হলে আপনার জায়গায় গঠনমূলক সমালোচনা করবেন। আজকের এই প্রোগ্রাম আসছেন তার মানে এই না আপনাকে শিবির করা লাগবে। আমি বরং স্ট্রংলি রিকমেন্ড করি আজকের এই নবীনবরণ, আজকের এই যে ফ্রেশার রিসেপশন, এই প্রোগ্রামটা সফল হবে তখন যখন আপনারা সত্যিকার অর্থে শিবিরেরও সমালোচনা করবেন। আপনারা সত্যিকার অর্থে শিবিরকে আঙ্গুল দিয়ে ধরাই দিবেন, চোখে চোখ রেখে, যে আপনাদের এই ভুল হচ্ছে, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। এটা কখনোই এই প্রোগ্রাম সফলতা এর মধ্য দিয়ে হবে না। আপনারা সবাই শিবির করা শুরু করছেন আজকের প্রোগ্রামের পরে, এটা এই প্রোগ্রামের আউটপুট না। আমরা চাই যে আমাদের শিক্ষার্থী ভাইরা আমাদেরকে ওয়েলকাম করবে তার ক্রিটিসিজম দিয়ে, আমাদেরকে ওয়েলকাম করবে আপনাদের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে। আপনারা যখন আমাদেরকে এই ক্রিটিক করবেন, সমালোচনা করবেন, আমাদের বিপদ থেকে সরায় নেবেন, তখন আমরা আসলে ঠিকঠাক থাকতে পারবো, আমরা একটা ভালো গোলে যেতে পারবো। হ্যাঁ, আমরা যদি সঠিক কাজ করে আপনারা কোঅপারেট করবেন। পাশাপাশি অন্য কেউ যদি এই ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতে চায়, অথবা যে কোনো পলিটিক্যাল পার্টি যদি এই ক্যাম্পাসকে বাজে কালচার ফিরে আনতে চায়, সেটা প্রতিবাদ আমরা নিশ্চয়ই করব। আপনারা সাথে থাকবেন। আপনারা ডাকসু বিজয়ের পর আপনারা দেখেছেন ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, জকসু সবগুলো বিজয় হয়েছে। কোনো ক্যাম্পাসে বাংলাদেশের ইতিহাসে, এর আগের ইতিহাস হচ্ছে যত জায়গায় ডাকসু বিজয় হয়েছে, জাকসু বিজয় হয়েছে, রাকসু বিজয় হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো 90 দশকে হিসাব মিলাবেন, এরপরে তারা হল দখল করে, সিট নিয়ে ব্যবসা করে, তারপর হচ্ছে আশপাশের দোকান দখল করে। এইবারেই প্রথম ডাকসু থেকে জকসু পর্যন্ত এতগুলো ক্যাম্পাস বিজয়ের পরও আমরাও কোনো হল দখল করি নাই, আমরাও কোনো ক্যান্টিন দখল করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই। আমরা এই কালচারের কবর রচনা করছি। এই কালচারের হিস্ট্রিতে এটা প্রথম। আর একটা ইতিহাস এবার শুরু হয়েছে, সেটা হচ্ছে আপনি দেখে রাখবেন 90 গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর পরে বিএনপি ক্ষমতায় আসছে। একটা গণ অভ্যুত্থানের পরেও ক্ষমতায় আসা পলিটিক্যাল পার্টি ক্যাম্পাস দখল করছে এবং হচ্ছে তাদের মতো করে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করছে। 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পরেও ক্ষমতায় আসা পলিটিক্যাল পার্টি প্রথম কাজ হচ্ছে ক্যাম্পাস দখল করা। আর এইবারেই প্রথম 2024-এ গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে, নির্বাচনের পরে পলিটিক্যাল পার্টি সর্বোচ্চ আসন নিয়ে ক্ষমতায় আসার পরও একটা হলো, একটা স্কুলও, একটা কলেজ দখল করতে পারে নাই। বিকজ কারণ সব জায়গায় শিবির ছাত্র সংসদে বিজয়ী হয়ে তাদেরকে ইন্টারনালি প্রতিরোধ করে শক্তভাবে দাঁড়ায় আছে। আমরা কমিটেড এই জায়গায় আপনাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস দেওয়ার জন্য আমরা যা কমিটেড। কেউ যদি রাজশাহী মেডিকেল কলেজ দখল করতে চায়, এটা আমাদের রক্তের উপর দিয়ে আসতে হবে। কেউ যদি রাজশাহী মেডিকেল কলেজে দলদাস বাহিনীর জন্য কাউকে চিন্তা করে, কোনো রুমকে দখল করতে চায়, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে চায়, নানা শিক্ষার্থীদেরকে হয়রানি করতে চায়, তা আমাদের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। আমরা এটা ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা নিরাপদভাবে
আস্থার সাথে কনফিডেন্টলি এখানে পড়াশোনা করবেন, যে কোনো অন্যায়ের সমালোচনা করবেন। রাজশাহী মেডিকেল কলেজের শিবিরের সভাপতি যদি কোনো ভুল করে, সবার আগে আপনারাই ভুল ধরাই দিবেন। আপনাদের এই সুযোগ, আপনাদের এই অনুমতি, আপনাদের এই সাহস সবসময় থাকা লাগবে ইনশাল্লাহ। আমি সেই আশা রাখতে চাই। আমি কথা বাড়াবো না। শুরুতে একটা দোয়া বলেছিলাম, আল্লাহ রাসূল ইসলাম দোয়া করতেন যে রব্বি ওয়াজআলানি লিসানান ফি সিদকিন আখিরিন, এই দোয়া প্রায় করতেন যে হে আল্লাহ, আমাকে যাতে আমার পরে যারা থাকবেন, আমি মারা যাওয়ার পরে তাদের মুখে মুখে আমাকে রাখো। আমি এটা ফিল করতে চাই এখানে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, আপনারা একটা চেম্বারকে নিয়ে স্বপ্ন দেখবেন না। একটা চেম্বার করে তারপর হচ্ছে কিছু চিকিৎসা দিবেন, ফ্যামিলি চালাবেন, হ্যাপি মুসলিম ফ্যামিলি লিড করবেন, এই স্বপ্ন না দেখে বরং আপনি আপনার জায়গাতে হয়তো কন্ট্রিবিউট করবেন। এই কন্ট্রিবিউশনটা গ্লোবালি রিকগনাইজড হবে, সারা পৃথিবী উপকৃত হবে, পুরো দেশ উপকৃত হবে, এবং আপনার লেগেসি যুগ যুগ ধরে থাকবে। আপনি কবরে যাওয়ার হাজারো বছরের পরও এই লেগেসি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, অনেকতু মা কদ্দামু আসারহুম, অর্থাৎ যে আপনি মারা যাওয়ার যেদিন মারা গেছেন তারপর থেকেও এই সেই হাসরের পুনরুত্থান হওয়ার আগ পর্যন্ত সব সময় আপনার এই সৎকার যারা লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, আপনার সেই কাজ নিশ্চয়ই থাকবে। প্রত্যেকটা মানুষ সফল হবেন। আমাদের আজকে এখানে দেখা হয়েছে, আবারও দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শিবির নেতা এস.এম. ফরহাদের ভিডিওটা দেখলেন। তো শিবিরের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।